নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ পড়ে শোনাচ্ছি লীলা মজুমদারের লেখা পঞ্চমুখী সাপ। বটুদের দেশের বাড়িতে একটা প্রকাণ্ড পঞ্চমুখী শাঁখ আছে। শুনেছি শাঁখটা নাকি 150 বছর ধরে ওদের বাড়িতে রয়েছে। ওর নানা রকম গুণটুনও নাকি আছে। আগে রোজ ওর পুজো হতো, পুরুত ঠাকুর আসতো, খাওয়া দাওয়া হতো। তবে 70 বছর হলো পুজো টুজো সব বন্ধ হয়ে গেছে। এখন ওটা বসবার ঘরের তাকের ওপর সাজানোই থাকে। দুপাশে দুটো কাঁচের ফুলদানিতে কাগজের ফুল থাকে, আর মাঝখানে শাঁখটা 5টা শিং তুলে চকচক করে। রংটা ফিকে কমলা লেবুর মতো, দারুণ ভারী, চকচক করে। আর সারা গায়ে কেমন একটা ধূপ ধুনোর গন্ধ। গত বছর পুজোর সময় কয়েকদিনের জন্য ওদের বাড়িতে গিয়েছিলাম। শাঁখটা দেখে আমি তো অবাক। শাঁখ যে আবার এত প্রকাণ্ড হয় তা আমার জানা ছিল না। ঘরে কেউ ছিল না। আস্তে আস্তে গিয়ে ওর গায়ে একটু হাত বুলোলাম। কি সুন্দর পিছলা পিছলা মনে হলো। এমন সময় পিছন থেকে বটুর ছোট দাদু বললেন, একটু ধরতে ইচ্ছে হয়তো ধরো, কিন্তু খবরদার যেন বাজিয়ে বসো না, তাহলেই সাংঘাতিক কাণ্ড হবে। ওটাকে শেষ বাজিয়েছিলেন আমার ছোট ঠাকুরদা। তারপর থেকে আর তাকে খুঁজে পাওয়া গেল না। তুমি যেখানে দাঁড়িয়ে আছো ঠিক ওইখানটিতে তার লাল মাখমলের চাপকান, চুড়িদার, ইজের আর নাগরা জুতো পরেছিল। কিন্তু সেগুলোর মধ্য থেকে ছোট ঠাকুরদা একেবারে বেমালুম নিখোঁজ হয়ে গেলেন। সেই থেকে আর ওই শাঁখ বাজানো হয় না। আমি তাড়াতাড়ি সেখান থেকে একটু সরে দাঁড়ালাম। ছোট দাদু বললেন, না বাজানো অবধি কোনো ভয় নেই। ওই শাঁখটা কি এ বাড়ির জন্য কম করেছে? এ গোষ্ঠীর যা কিছু সব বলতে গেলে ওই শাঁখই করেছে। তারপর কেন যে বিগড়ে গিয়ে ও সর্বনাশটি করলো কে জানে। দেখো, আবার ফেলে টেলে দিও না যেন, আঙুলও ছেঁচে যাবে, আবার কি হতে কি হয়ে যাবে শেষটায়। এই বলে ছোট দাদু ঘরের কোণা থেকে লাঠি গাছি তুলে নিয়ে বেরিয়ে গেলেন। পরে বটুর কাছে আরও শুনলাম, সত্যি অদ্ভুত ব্যাপার। 150 বছর আগে ওদেরকে একজন পূর্বপুরুষ মেলা ধারধর করে শেষটা পাওনাদারদের তাগাদার চোটে সন্ন্যাসী হয়ে শটান রামেশ্বর। সেখানে গিয়ে ওই অত বড় মন্দির, যার বারান্দাটাই শোনা যায় 4000 ফুট লম্বা, আর তার মধ্যে থাকে 33 কোটি দেবতার মূর্তি সাজানো, এই সব দেখে তার মনের মধ্যে ভারী একটা পরিবর্তন হলো। গেলেন সমুদ্রের ধারে, স্নান সেরে একেবারে পুজো দেবেন। সেই কি বিশ্রী সমুদ্রের ধার, কি আর বলবো। একেবারে জলের কাছাকাছি পর্যন্ত এবড়ো খেবড়ো গাছগাছালি, জলে মোটে ঢেউ নেই, তীর ঘেঁষে শ্যাওলা পড়েছে, আর সে যে কি বিশ্রী একটা আঁশটে গন্ধ। কিন্তু মনের বদল হয়েছে, এখন তো আর ওসব ভাবলে চলবে না। বটুর পূর্বপুরুষ একটা গামছা পরে তার মধ্যেই ঝুপঝাপ করে নেমে পড়লেন। ওমা, পায়ের আঙুলে আবার কুটকুট করে কামড়ায় কিসে? পূর্বপুরুষ সেখান থেকে খানিকটা সরে গিয়ে স্নানের চেষ্টা দেখতে লাগলেন। কিন্তু কি জ্বালা, আবার আঙুলে কিসে কুট কুট করে কামড়ায়। কি আপদ, এরকম করলে তো মন বদলানো মুশকিল। পূর্বপুরুষ বিরক্ত হয়ে জল থেকে উঠে পড়লেন, বালিটুকু পার হবেন। এমন সময় পিছনে একটা সর সর শব্দ শুনে তাকিয়ে দেখেন, এ কি কাণ্ড! একটা বিরাট 5 মুখী শাঁখ কুকুর বাচ্চার মতো পিছন পিছন আসছে। এখন কি করা যায়? শাঁখটাকে তাড়া দিলেও যায় না। পূর্বপুরুষের শুকনো ধুতির খুঁটে বাঁধা একটু মুড়ি নারকেল ছিল, তাই খানিকটা ছুঁড়ে দিলেন। হোমনি গুড় গুড় করে এসে শাঁখ সেটার ওপর চেপে বসল। তারপর আস্তে আস্তে আরও সাহস বেড়ে গেল, একেবারে নাকি কোলে চড়ে বসল। পূর্বপুরুষ তো ভয়ে কাঠ হয়ে গেলেন।
কি জানি আবার কামড়াবে টামড়াবে না তো, ওজনটিও নেহাত কম নয়। যেই না ভাবা পূর্বপুরুষ একেবারে উঠে দাঁড়ালেন। অমনি অমনি শাঁখটিও তার কোল থেকে গড়িয়ে বালির উপর চিত হয়ে পড়ল। পূর্বপুরুষ অবাক হয়ে দেখলেন ওটার ভিতরে পোকা টোকা কিছু নেই, একদম ফাঁকা, এমনকি মাথায় একটা ফুটো অবধি রয়েছে। তুলে নিয়ে যেই কানের কাছে ধরলেন, অমনি মাঝ সমুদ্রের অগাধ জলের শোঁ শোঁ শব্দ কানে এলো। পূর্বপুরুষের প্রাণ জুড়িয়ে গেল। শাঁখটাকে কোলে নিয়ে উঠে দাঁড়ালেন। একবার একটু ফুঁ দিয়ে বাজাতেই আকাশ বাতাস জুড়ে গম গম শব্দ উঠল। মনে ভাবলেন, যদি কিছু টাকা পেতাম শাঁখটা নিয়ে দেশে ফিরে যেতাম, ধার কর্জ শোধ করে দিয়ে শাঁখটাকে নিয়েই বাকি জীবনটা কাটিয়ে দেওয়া যেত। যেমনি ভাবা অমনি টুক করে পায়ের কাছে কি একটা পড়ল। তুলে দেখেন ময়লা একটা ন্যাকড়ার থলি ভরার উপর টাকা। পূর্বপুরুষ আর সময় নষ্ট না করে বুকে শাঁখটাকে জড়িয়ে ধরে হাতে টাকার থলি নিয়ে দেশে ফিরে এলেন। তারপর ধার ধর শোধ করে দিয়ে এই বাড়িটা তৈরি করলেন। শাঁখের জন্য একটা আলাদা ঘর হলো। ভারী ধুমধাম করে রোজ তার পুজো হতো। আর তার দৌলতে ওদের আর কোনো রকম দুঃখ কষ্ট রইল না, কারণ রোজ রাত্রে পুজোর পর এক বাট্টি বাজিয়ে ওর কাছে যা চাওয়া যেত তাই পাওয়া যেত। বটু এতদূর বলে একবার আমার দিকে তাকালো, তারপর আরও বলল, দিনের মধ্যে কিন্তু ওই একবারই ওর কাছে চাওয়া হতো, আর যা চাওয়া যেত ঠিক তাই পাওয়া যেত, কিন্তু খুব সাবধানে চাইতে হতো, কারণ ঠিক যেমনটি বলা হতো তেমনটি ফলে যেত, কথার একটুও নড়চড় হতো না। তার জন্য মাঝে মাঝে খুব অসুবিধাও হতো। বুড়ি ঠাকুমা শাঁখ বাজিয়ে প্রণাম করে সবেমাত্র উঠেছেন, নাতি নাতনিরা এমনই জ্বালাতন শুরু করে দিয়েছেন যে ওর পানের ডিবের সব কটি পান খেয়ে ফেলেছে, ওর হাড় একেবারে ভাজা ভাজা করে তুলেছে। বিরক্ত হয়ে যেই বলেছেন, চুলোয় যাকগে, আর যাবে কোথায়, ঝুপঝুপ করে রান্নাঘরের উনুনে গিয়ে পড়েছে। উনুন সব নিবে টিবে একাকার, এখানে ছেঁকা ওখানে ছেঁকা। মাঝে মাঝে আবার সুবিধাও হয়ে যেত। বেয়াই বাড়ির লোকেরা মহা বাড়াবাড়ি লাগিয়েছিল, কিছুতেই মেয়ে পাঠাবে না। বুড়ো ঠাকুরদা সবে পুজো সেরে শাঁখ বাজিয়ে প্রণাম করে উঠেছেন, এমন সময়ে যারা মেয়েকে আনতে গিয়েছিল তারা ফিরে এসে খবর দিল। বুড়ো রেগে বললেন, বেয়াই বেয়ান ফিরিয়ে দিল বুঝি, যাকে মুরুগে। ব্যাস, আর যাবে কোথা, তৎক্ষণাৎ বেয়াই বেয়ান চোখ তুলে একেবারে অক্কা। আমি বটুকে বললাম, তবে তুই সাক্ষ্যে বলে একটু অঙ্কের নম্বর টম্বর বাড়িয়ে নিতে পারিস তো। বটু বলল, সে হবার জো নেই, 70 বছর থেকে আর ওর কাছে কিছু চাওয়া বারণ। আমি শাঁখটার আরেকটু কাছে এগিয়ে বললাম, কেন, চাইলে কি হয়? আরে কি হয় মানে, ঠাকুরদা যে একেবারে কর্পূরের মতো উড়ে গেলেন, সেটা বুঝি কিছু নয়। যদিও ওর ঠাকুরদা উড়ে গেছেন বলে আমারও কিচ্ছু হয় না, তবু ওদের বাড়িতে আছি, খাচ্ছি দাচ্ছি, তাই আরও কিছু না বলাই ভালো মনে হলো। কিন্তু অমন সুন্দর একটা শাঁখ এত কাল ঘরে রয়েছে, কাউকে কিছু বলে টলেও না, তাকেই বা অত ভয় কিসের ভেবে পেলাম না। একটু হাত দিয়ে সরালাম, কিচ্ছু হলো না। 2 হাতে তুলে নিয়ে একটু শুঁকলাম, বেশ গন্ধ। কানের কাছে উঠিয়ে শুনলাম অগাধ সমুদ্রের জল শোঁ শোঁ করছে, কেমন যেন গায়ের লোমগুলো সরসর করে সব খাড়া হয়ে উঠল। শাঁখটাকে আবার নামিয়ে রাখলাম। একটু একটু কাষ্ঠ হেসে বলল বটু, দেখিস বেশি বাড়াবাড়ি করে ফেললে কিন্তু শেষে কষ্ট পেতে হবে।
বটুদের পাড়া ছাড়িয়ে খানিকটা দূরে বটতলার মাঠে পুজোর সময় যাত্রা হয়, কিন্তু বটুদের বাড়ির লোকেরা এমনি যে কিছুতেই ছেলেদের গাঁয়ের লোকেদের সঙ্গে যাত্রা দেখতে দেবে না। বলে নাকি আমার বাবা শুনলে রাগ করবেন। বাবা এদিকে নিজে জাগে সে কথা। বটু বলল, অত সহজে ঘাবড়ালে চলবে কেন, দেখি না। তারপর খাওয়া দাওয়া সারা হলে ঘরে গিয়ে খানিক ঘাপটি মেরে থাকলাম। তারপর উঠে পাশ বালিশ আর মাথার বালিশ দিয়ে দুই বিছানায় দুই মানুষ বানিয়ে তাদের গায়ে মাথায় চাদর ঢাকার দিয়ে মশারি গোঁজে আলো নিবিয়ে পা টিপে টিপে সিঁড়ি দিয়ে নেমে এলাম। আমার বুক ঢিপ ঢিপ করছিল, হাঁপ ধরে যাচ্ছিল। বটু বলল, এ তো আমরা বহুবার করেছি, চল রান্নাঘরের জানলা দিয়ে। দূরে যাত্রার ডুগডুগি শোনা যাচ্ছে। আমরা বসবার ঘর পেরিয়ে যাবার সময় তাকের উপর চোখ পড়ল। অন্ধকারেও শাঁখটা কীরকম জল জল করছে। তাড়াতাড়ি চোখ ফিরিয়ে পা চালিয়ে এগোলাম। বাইরে তারার আলোয় সব পরিষ্কার দেখা যাচ্ছে। রান্নাঘরের জানলার বাইরে থেকে ঠেস দিয়ে মাঠের মধ্যে দৌড় 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 একেবারে বটতলার মাঠের যাত্রায়। উফ, কি ভালোই যে লাগলো। কুম্ভকর্ণ যে কি মজাটাই করলো, কখন যে রাত কেটে গেল টেরই পেলাম না। ভোরের আগে যাত্রা ভাঙল। বটু আর আমি ঢুলু ঢুলু চোখে বাড়ি মুখে রওনা দিলাম। এই পর্যন্ত কোনো গোলমাল হয়নি, কিন্তু রান্নাঘরের জানলা দিয়ে ঢুকেই বটু একটা বালতি না কিসে যেন ধাক্কা খেয়ে এক গোছা থালা ঝনঝন করে ফেলল। আর এমনই আওয়াজ যে তাতে মরা মানুষও উঠে বসে। কোনো রকমে সেখান থেকে ছুটে বসবার ঘর অবধি এসেছি, আর ততক্ষণে চারিদিকে হইচই। ছোট দাদু লাঠি নিয়ে টর্চ নিয়ে সিঁড়ি দিয়ে নামছেন। ধরলে আর আস্ত রাখবেন না। একবার টর্চটা আমাদের মুখে পড়লেই আমাদের ছুটিতে মজা মারা সারা। অন্ধকারে শাঁখটা তখনও জলজল করছে। এক দৌড়ে সেটাকে বুকে নিয়ে আস্তে আস্তে একটু ফুঁ দিলাম। অমনি সারা বাড়িময় গম গম করে উঠল। মনে মনে বললাম, এইবার দেখি তোমার ক্ষমতা। ও মা, ও কথা ভাবা মাত্র শাঁখটা আপনা আপনি আমার হাত থেকে সুরুত করে ছুটে গিয়ে একেবারে ছোট দাদুর পায়ের উপর। তারপর আর কি, ওরে বাবা রে, বোমা ফেললো নাকি রে, মরে গেলাম রে, জল আন রে। দেখতে দেখতে চারিদিকে লোকজন গিজ গিজ করতে লাগলো। সেই সুযোগে বটু আর আমি খাবার ঘর থেকে লম্বা। বন্ধুরা, এখানে শেষ হয়ে গেল আজকের এই ছোট্ট গল্পটি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটু শেয়ার করবেন। যদি এরকমই আরও গল্প শুনতে চান তাহলে এই ভিডিওর নিচে যে বার আছে সেখানে ক্লিক করুন, খুলে যাবে হোম পেজ। হোম পেজে গেলে প্লেলিস্ট পাবেন, সেখানে সমস্ত রকমের গল্প থরে থরে সাজানো আছে। যদি লীলা মজুমদারের আরও গল্প শুনতে চান তাহলে লীলা মজুমদারের গল্পে ক্লিক করলেই পেয়ে যাবেন লীলা মজুমদারের লেখা আরও গল্প। যদি ভালো লেগে থাকে আর এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমায় উৎসাহিত করবেন। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার।